আশা করি তোমরা সবাই ভালো আছে। করোনা প্যান্ডেমিক সময়ে সরকার গঠিত যে অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ বিশেষ হিসেবে আজকে শুরু করতে যাচ্ছি দেকুল সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এর ষষ্ঠ ডাটাবেস সিস্টেমের দ্বিতীয় ক্লাস এখন শুরু করতে যাচ্ছে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রধানত যে তিনটা ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার, একটা ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে ওয়েব এনাবল। তো আজকে আমরা মূলত এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। তো প্রথমে আমরা দেখি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, তো তোমাদের বোঝার জন্য প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমরা সবাই তো মোবাইল ইউজ করি। তো মোবাইল যখন ইউজ করি সবাই আমরা সিমও ইউজ করি। তো আমরা যে কোম্পানির সিম ইউজ করি কেন, আমরা এক একটা হচ্ছে আমাদের অপারেটরদের কাছ থেকে আমরা হচ্ছে এক একটা ক্লায়েন্ট। আর যে রবি কোম্পানি, গ্রামীণ কোম্পানি, গ্রামীণ ফোন কোম্পানি, বাংলালিংক কোম্পানি, এয়ারটেল কোম্পানি, এগুলো হচ্ছে আমাদের সার্ভারের মতো কাজ করবে। অর্থাৎ এক কথায় হচ্ছে আমরা যারা সেবা গ্রহণ করবে, তো আমরা টাকার বিনিময়ে সেবা গ্রহণ করতেছি, সেই জন্য আমরা হচ্ছে ক্লায়েন্ট। তারা টাকার বিনিময়ে সেবা প্রদান করতেছে, তারা হচ্ছে সার্ভার। তো অর্থাৎ আমরা যারা সিম ইউজ করতেছি, আমরা ইউজাররা হচ্ছে ক্লায়েন্ট, আর ওই কোম্পানিগুলো সার্ভার। তো ক্লায়েন্ট সার্ভার ডাটাবেজও একই সিস্টেম। আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী। অর্থাৎ আমাদের যে সিম রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয়ভাবে সার্ভার থেকে, এবং সার্ভার একটা ডাটাবেজে কি থাকবে, সংযুক্ত থাকবে। এখানে মূল ডাটাবেসটি স্থায়ীভাবে একটা সার্ভারে সংরক্ষিত থাকে এবং দূর দূরান্তে বসে বিভিন্ন ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে ডাটাবেস অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আমরা সিম ইউজ করে বিভিন্ন প্রকার ডাটাবেস আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এই ক্ষেত্রে ডাটাবেস যারা ব্যবহার করবে, আমি এখানে একটা লাইন দেখো, এখানে যারা ডাটাবেস ব্যবহার করবে তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট, আর যারা সেবাটা দিবে তাদেরকে বলা হচ্ছে সার্ভার। এখানে এরপর লাইনটা একটু খুব ইম্পর্টেন্ট লাইন, একটু তোমরা দেখো। এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডাটাবেস সার্ভারে সংরক্ষিত থাকে। শুধু একটা ডাটাবেস সার্ভারে থাকবে, যাকে বলা হয় ব্যাক এন্ড, এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলো শুধুমাত্র ফর্ম এবং রিপোর্ট থাকে, যাকে বলা হয় ফ্রন্ট এন্ড। অর্থাৎ এখানে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে ডাটাবেস যেখানে সংরক্ষিত থাকবে তাকে বলা হয় ব্যাক এন্ড, আর আমরা যেটা ফর্ম বা রিপোর্ট থাকবে সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। এটা অনেক সময় আমি তোমাদের সঙ্গে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করো তোমরা যখন এসএসসি বা এইচএসসিতে যখন তোমরা অনলাইনে ফর্ম পূরণ করবা, তখন তোমাদের যে ফর্মটা দেওয়া থাকবে ওইটাকে বলা হচ্ছে তোমাদের ফ্রন্ট এন্ড। তোমরা যখন তোমাদের নিশ্চিত ডাটাগুলো ওই ফর্মে দিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করবা, তখন তোমাদের ডাটাবেসটা সার্ভারে চলে যাবে, তখন এটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড। সেই জন্য বলা হচ্ছে এখানে ডাটাবেসটা যেখানে সংরক্ষিত থাকবে, যে সার্ভারে সংরক্ষিত থাকবে সেটাকে বলা হয় ব্যাক এন্ড, এবং তোমার যে ডাটাবেসগুলো দিয়ে তুমি ফর্মটা পূরণ করেছো সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই ক্ষেত্রে একাধিক ব্যবহারকারী একই সময়ে অথবা ভিন্ন সময়ে ফ্রন্ট এন্ডের সাহায্যে ডাটাবেস সংযোগের মাধ্যমে কি করতে পারবে, কাজ করতে পারবে। তা ক্লায়েন্ট টার্মিনাল রিসোর্স ব্যবহার করতে পারে এবং সার্ভার ক্লায়েন্টের প্রক্রিয়াকরণ কাজে কি করবে, সহায়তা করবে। এবং এরপরেরটা কি দেখো, ক্লায়েন্ট সার্ভারে কোনো সার্ভিস পাওয়ার জন্য প্রথমে কি করতে হবে, রিকোয়েস্ট পাঠাতে হবে। সার্ভার ক্লায়েন্টের অনুরোধ এবং নিয়ম অনুসারে ডাটা কিংবা সার্ভিস কি করবে, প্রদান করবে। অর্থাৎ তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমার যে চাহিদা রয়েছে সেই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু কোম্পানি তোমাকে কি দিবে, সার্ভার বিভিন্ন সেবা দিবে। যেমন তোমরা অনেক সময় ডাটা প্যাক কিনবা, মনে করো কারো 30 জিবি লাগবে, কারো 50 জিবি লাগবে, কারো 25 জিবি লাগবে। সেটা নির্ভর করবে ব্যবহারকারীর উপরে। ব্যবহারকারী যে পরিমাণ ডাটাটা চাইবে, কোম্পানি তোমাকে সেই পরিমাণ ডাটাটা দিবে। তো এটাই হচ্ছে মূলত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কাজ। এখানে একটা মডেল দেখতে পাচ্ছ। এটা ফ্রন্ট এন্ডে আছে আমাদের ক্লায়েন্ট, একাধিক ক্লায়েন্ট থাকতে পারে, সেটা ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট এন। তো ফ্রন্ট এন্ড নেটওয়ার্কের মাধ্যমে সেটা কার সাথে যুক্ত হচ্ছে, ডাটাবেস সার্ভারের সাথে। এখানে ডাটাবেসটা হচ্ছে ব্যাক এন্ড। অর্থাৎ তোমরা ক্লায়েন্টরা যে সার্ভার যে রিকোয়েস্টটা পাঠাবা, মনে করো তুমি 25 জিবি ডাটা কিনবা,
তো 25 GB ডাটার জন্য তুমি একটা রিকোয়েস্ট পাঠাবো, সেই রিকোয়েস্টের অনুকূলে তোমার রিকোয়েস্টটা গ্রহণ করার জন্য যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সেই রুলসগুলো অনুযায়ী যদি তুমি সার্ভারের কাজগুলো করে দিতে পারো, তখন সার্ভার তোমাকে ওই 25 GB ডাটাটা সেবা হিসেবে দিবে। এখানে এরপরে একটা কি আছে দেখো, ক্লায়েন্ট একটি মেশিন বা ওয়ার্ক স্টেশন যা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন রান করে, এটি কিবোর্ড, মনিটর বা মাউসের মাধ্যমে ইউজারের সহিত কি করতে পারে, সরাসরি কাজ করতে পারে। আর সার্ভার হচ্ছে এরা বিভিন্ন ওয়ার্ক স্টেশনকে যে সেবাগুলো দিবে সেগুলো হচ্ছে সার্ভার, এবং সার্ভার হচ্ছে ব্যাক এন্ড হিসেবে কাজ করবে। একটা ভালো কথা মনে রাখবো সবসময়, ক্লায়েন্ট যারা থাকবে, ক্লায়েন্টরা হচ্ছে সবসময় ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করবে, আর সার্ভার যারা থাকবে তারা ব্যাক এন্ড হিসেবে কাজ করবে। তো ক্লায়েন্ট সার্ভার ডাটাবেসের কিছু সুবিধা রয়েছে। একটা হচ্ছে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার সমন্বিতভাবে কাজ করে বলে এটি গ্রহণযোগ্যতা কিভাবে বৃদ্ধি পায়, কমিউনিকেশন ব্যয় হ্রাস পায়, ব্যবহারকারী কর্মদক্ষতা বাড়ে এবং সময়টা কি লাগে, কম লাগে। এরপরটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউট ডাটাবেস সিস্টেমটা কি, আগে পড়ার আগে তোমাদের আমি বলে দিচ্ছি। ডিস্ট্রিবিউট মানে একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করে দেওয়া। মনে করো তোমাদের একটা কলেজ আছে, সেই কলেজে তোমাদের 3টা গ্রুপ রয়েছে, সায়েন্স, কমার্স, আর্টস। তো সায়েন্স তো একটা গ্রুপ, তো সায়েন্সের মধ্যে আবার অনেক উপবিভাগ রয়েছে, যেমন বায়োলজি বিভাগ, ফিজিক্স বিভাগ, কেমিস্ট্রি বিভাগ। এইভাবে একটা বড় বড় কাজকে ছোট ছোট কাজে কি করে দেওয়া, ভাগ করে দেওয়াকে বলা হয় যে তোমাদের ডিস্ট্রিবিউটেড করা। তো আমাদের ডাটাবেসটাও অনেক সময় যদি ডাটাবেসটা বৃহৎ আকার হয়, তখন আমাদের এটাকে কি করতে হবে, ডিস্ট্রিবিউট করে ভাগ করে কাজটা করলে আমাদের কাজের সময়টাও কমবে এবং গ্রহণযোগ্যতাও কিভাবে বৃদ্ধি পাবে। এখানে বলা হচ্ছে কি দেখো, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডাটাবেস সিস্টেম। ওইখানে কিন্তু ক্লায়েন্ট সার্ভারে কিন্তু ছিল যে তোমার ডাটাবেস হচ্ছে একটা, কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকবে একাধিক ডাটাবেস সিস্টেম। যেমন সায়েন্সের জন্য থাকবে একটা ডাটাবেস, কমার্সের জন্য একটা ডাটাবেস, আর্টসের জন্য একটা কি থাকবে, ডাটাবেস থাকবে। কিন্তু কলেজের জন্য ওই 3টা ডাটাবেস যখন একসাথে করবো তখন এটা একটা কি হবে, কলেজ ডাটাবেস হয়ে যাবে। তো এখানে বলছে কি সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভার। এখানে সাব সার্ভার বলতে বোঝাচ্ছে যে সায়েন্স একটা, কমার্স একটা, আর্টস একটা সায়েন্স সাব সার্ভার, কলেজ হচ্ছে মূল ডাটাবেস বা ওয়ার্ক স্টেশন এটা। তো এটা হচ্ছে মূলত ডাটাবেস, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। এখানে আমি ব্লক ডায়াগ্রামটা দেখালে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখি এটা হচ্ছে তোমাদের ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামে বলা হচ্ছে এখানে মাঝখানে একটা দেখতে পাচ্ছে নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্কের আন্ডারে বিভিন্ন ডাটাবেস রয়েছে। এই নেটওয়ার্কের আন্ডারে মনে করো কলেজের আমি একটা ডাটাবেস খুলবো, সেই কলেজে তোমাদের মনে করো এটা সায়েন্সের ক্ষেত্রে হয়, এটা যদি কমার্সের ক্ষেত্রে হয়, এটা যদি আর্টসের ক্ষেত্রে হয়, এটা যদি টিচারদের একটা প্যানেল হয়, তাহলে এই ক্ষেত্রে এটা সাব সার্ভার এ, সাব সার্ভার বি, সাব সার্ভার সি, সাব সার্ভার ডি, মেইন সার্ভার কাজ করে। এই নেটওয়ার্কের মাধ্যমে এই সার্ভারগুলো কি করবে, একসাথে সমন্বিত থাকবে। আবার সাব সার্ভারে গিয়ে মনে করো সায়েন্স আছে, হ্যাঁ সায়েন্সে আবার 3টা ডিপার্টমেন্ট রয়েছে, মনে করো ফিজিক্স একটা ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি একটা ডিপার্টমেন্ট, বায়োলজি একটা ডিপার্টমেন্ট। অনুরূপভাবে কমার্সে গিয়ে 3টা ডিপার্টমেন্ট, আর্টসে গিয়েও 3টা ডিপার্টমেন্ট, টিচারদের ক্ষেত্রে গিয়ে আরেকটা ডিপার্টমেন্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে গিয়ে যে সিস্টেমটা অ্যাপ্লাই হলো, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেম। অর্থাৎ একটা কলেজের ডাটাবেসকে বিভিন্নভাবে ভাগ করা। অর্থাৎ এক কথা হচ্ছে, যদি আমাদের ডাটাবেস যদি বড় হয়ে যায়, সেই ডাটাবেস বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমি এটাকে খুব অল্প সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে কাজ করতে চাই, তখন বড় কাজ এটাকে আমি ছোট ছোটভাবে কি করবো, কাজ করে যে কাজটা সম্পাদন করা হবে, তখন সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। এখানে কিন্তু ক্লায়েন্ট সার্ভার সিস্টেমের মতো সেবা গ্রহণ এবং সেবা প্রদান এই সিস্টেমটা এখানে থাকবে না, তো সরাসরি থাকবে না, এটা পরোক্ষভাবে থাকবে। এখানে কি দিচ্ছে, সেন্ট্রাল সার্ভারের এখানে একটা মজার ব্যবহার হচ্ছে কি দেখো, সেন্ট্রাল সার্ভারের সাথে ওয়ার্ক স্টেশনের নেটওয়ার্ক কানেকশন না থাকলে, মূল কানেকশন নেটওয়ার্ক না থাকলে ওয়ার্ক স্টেশন ক্লায়েন্টরা কোনো রকম অসুবিধা ছাড়া কাজ করতে পারে, কারণ সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন আলাদা আলাদা এক একটি ক্লায়েন্ট সার্ভারে ডাটাবেস সিস্টেম। হ্যাঁ, এরপর বলা হচ্ছে কি দেখো, ওয়ার্ক স্টেশনের ক্লায়েন্টরা শুধুমাত্র ওয়ার্ক স্টেশন মানে যারা কাজ করবে। কিন্তু ফিজিক্স একটা
ডিপার্টমেন্ট সেটা একটা কাজ করবে, বায়োলজি একটা ডিপার্টমেন্ট সেটা একটা কাজ করবে, কেমিস্ট্রি একটা ডিপার্টমেন্ট সেটা একটা কি করবে, কাজ করবে। এই যে এক একটা ডিপার্টমেন্ট সেটাকে বলে একটা ওয়ার্ক স্টেশনের মতো কাজ করে। যখন সেন্ট্রাল সার্ভারের সাথে সাব সার্ভারের নেটওয়ার্ক কানেকশন পায়, তখন সাব সার্ভারের সর্বশেষ অবস্থা অনুযায়ী সেন্ট্রাল কি হয়, আপডেট হয়। সেটা কিভাবে হয়, আমি মনে করো একাদশ শ্রেণীর একটা পরীক্ষা হয়ে গেল, তারা যখন দ্বাদশ শ্রেণীতে চলে যাবে তখন অটোমেটিক্যালি দ্বাদশ শ্রেণীর ডাটাটা কি হবে, আপডেট হবে। অনুরূপভাবে যারা একাদশ শ্রেণীতে আসবে তাদের ডাটাটা কি হবে, আপডেট হবে। তোমাদের এটাই বোঝাচ্ছে। এবং এখানে দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, মূল ডাটাবেসের সম্পূর্ণ কাজকে বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন ওয়ার্ক স্টেশনে ডিস্ট্রিবিউট করা, এবং লজিক্যাল কোরিলেশন মানে এখানে হচ্ছে প্রয়োজন বিভিন্ন ওয়ার্ক স্টেশনগুলো এটিএম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোডের মাধ্যমে কি করা হয়, সম্পর্ক রক্ষা করতে হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোড এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়েছি। এখন থেকে ডাটাবেস ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কয়েকটা উপাদান হচ্ছে নেটওয়ার্ক কানেকশন ম্যানেজার, অর্থাৎ তোমাদের মূল সার্ভারের সাথে সাব সার্ভারের একটা কানেকশন করতে হবে, একটা ট্রানজ্যাকশন ম্যানেজার, কুইরি প্রসেসর। কুইরিটা আমরা এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা দেখবো কুইরিটা বলতে আমরা কি বুঝাই। এরপর হচ্ছে রিকভারি ম্যানেজার, এরপর হচ্ছে সিস্টেম ক্যাটালগ। তো কিছু সুবিধা এবং অসুবিধার মধ্যে তো সবকিছুর একটা প্রক্স অ্যান্ড লক আছে। এখন দেখো খুব বেশি চাহিদা ডাটা কাছাকাছি থেকে বিদায় দ্রুত অ্যাক্সেস করা যাবে। তো আমি তোমাদের বুঝাচ্ছি, সেই জন্য হচ্ছে কি ডাটা যখন বৃহৎ হয়ে যাবে সেটা ছোট ছোট ভাগ করব, এক একটা ভাগ যখন এক একজনে কাজ করবে তখন তারা খুব সহজে তাদের কাজগুলো কি করবে, সম্পাদন করতে পারবে। যখন ওয়ের কাজ যখন আমি অ্যাড করে দিব তখন আমি বৃহৎ কাজের ফলাফলটা পাবো। অধিকতর ডাটা প্রাপ্যতা হয়, বিশ্বাসযোগ্যতার উন্নতি ঘটে, কম খরচে যোগাযোগ হয়। স্থানীয় সাহিত্য শাসন, স্থানীয় সাহিত্য শাসন বলতে বোঝাচ্ছে মনে করো ফিজিক্স ডিপার্টমেন্টে কি হচ্ছে সেটা ফিজিক্স ডিপার্টমেন্টে বুঝবে, কলেজে হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তাদের কি নিবে, মতামতগুলো, অর্থাৎ তাদের রেজাল্টটা নিবে। ফিজিক্স ডিপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা কলেজের মূল ডিপার্টমেন্টে এসে তাদের কি করবে না, তদারকি করবেন, তারা তদারকি করবেন রেজাল্টের উপর ভিত্তি করে। সেজন্য এখানে বোঝাচ্ছে যে কি এটাকে সাহিত্য শাসিত একটা কি সিস্টেম। এরপরে আছে ওয়েব এনাবল। ওয়েব এনাবল বলতে কি বোঝাচ্ছে, দেখো রিমোটলি অ্যাক্সেস করা, মানে দূর থেকে যেটা কি করা যাবে, অ্যাক্সেস করা যাবে, এবং সেটা হবে অবশ্যই ওয়েব এনাবল, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। এখানে বলছে যে কি যে ডাটাবেস ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায় তাদেরকে কি বলা হয়, ওয়েব এনাবল ডাটাবেস। যেমন আমরা যারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা হয় তাদের একটা নিজস্ব পাসওয়ার্ড দেয়, নিজস্ব কিওয়ার্ড দেয়, সেটা অনুযায়ী তাদের ডাটাবেসগুলো সময় সময় আপডেট করা। যেমন মনে করো আমি বাংলাদেশ ব্যাংকের যারা আবেদন করে তোমরা করবা, তখন তারা দেখবা তোমরা যখন একটা আবেদন করবা, মনে করো 1 বছর পরে তোমরা অনার্স পাস করে যখন মাস্টার্স পাস করবা, তখন তোমাদের রেজাল্টটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কি করবে, অ্যাড করবে, তখন সেটা তোমার ডাটাবেসে কি করবে, এনাবল হবে, আপডেট হবে। এইভাবে যখন ডাটাবেসটা রিমোটলি দূর থেকে তোমার ডাটাবেসটা কি করবা, অ্যাক্সেস করতে পারবা, তখন সেটাকে বলা হয় ওয়েব এনাবল ডাটাবেস। এখন এখানে কাজ ওয়েব এনাবল ডাটাবেসের 3টি লেয়ার কাজ করে। এগুলো হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার থাকবে, মিডল ওয়েল লেয়ার, ডাটাবেস লেয়ার থাকবে। প্রেজেন্টেশন লেয়ার, ডাটাবেসটা কিভাবে আমরা প্রেজেন্টেশন করি ইউজারের নিকট। মিডল ওয়েল লেয়ার এবং ডাটাবেস লেয়ার, মনে করো তুমি যখন মনে করো আমি বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে ঢুকলাম অথবা আমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকলাম, তখন কলেজের ওয়েবসাইটের একটা ওয়েব পেজ দেখতে পেলাম, এবং ওয়েব পেজটা কীরকম অথবা ওয়েবসাইটটি কীরকম দেখতে, কীরকম দেখাচ্ছে, এটা কি, সেটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার বিভিন্ন ভাগ আছে, ভাগের এগুলোকে বলা হয় মিডল ওয়েল লেয়ার। এরপরে তোমাদের যখন কাঙ্ক্ষিত তথ্যগুলো কলেজের ওয়েবসাইটে রাখবা, তখন তোমার তথ্যগুলো চলে যাবে কোথায়, এই ডাটাবেস লেয়ার। আমাদের মূল কাজ হচ্ছে এখানে ডাটাবেস লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার। শর্টকাটে যে কোম্পানির প্রেজেন্টেশন লেয়ারটা সুন্দর হবে অথবা যার প্রেজেন্টেশন লেয়ারটা সুন্দর হবে সেটা গ্রহণযোগ্যতা কি হবে, বেশি লাভ করবে, সেটা আমরা সবাই জানি। সেজন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই ডাটাবেসের ক্ষেত্রে প্রেজেন্টেশন লেয়ারটা, অর্থাৎ ইউজারের নিকট আমি আমার কাজগুলো কিভাবে কি করতেছি, প্রেজেন্ট করতেছি এটা। এরপরে আমাদের এখানে বর্তমানে বহুল প্রচলিত ওয়েব এনাবল সার্ভার হচ্ছে এখানে ওরাকল, মাইক্রোসফট এসকিউএল, অর্থাৎ এসকিউএল সার্ভার, এরপর মাই এসকিউএল সার্ভার, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো আসলে মূলত আজকে আমাদের মূল টপিকস হচ্ছে এটা, তো ডাটাবেস সিস্টেম প্রকারভেদ। আমরা তাহলে এখানে জানাচ্ছি আমরা 3 প্রকার ডাটাবেস সিস্টেম রয়েছে। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক,
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এটা হচ্ছে ওয়েব এনাবল নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে একজনে সেবা গ্রহণ করবে, আরেকজনে কিছুর বিনিময়ে সেবা প্রদান করবে। তো যারা সেবা গ্রহণ করবে তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট, যারা সেবা প্রদান করবে তাদের হচ্ছে সার্ভার। ডিস্ট্রিবিউটেড হচ্ছে একটা বড় কাজকে যখন ছোট ছোট কাজে ভাগ করব। উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম কোনটা কলেজের একটা কাজকে বিভিন্ন গ্রুপে ভাগ করব, সেই গ্রুপকে তার আবার সাব সার্ভার থাকবে। এভাবে বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে খুব অল্প সময়ে নির্ভুলভাবে কাজটা করাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এরপরটা হচ্ছে আমাদের ওয়েব এনাবল, যেটা দূর থেকে কি করা হয়, সংরক্ষণ করা অ্যাক্সেস করা যায়। তো আজকের ক্লাসটা তো মূলত এটা। যদি কোনো কিছু না বুঝে থাকো অথবা কোনো সমস্যায় থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবো। ধন্যবাদ সবাইকে।